শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারত আমাদের পিছনে উল্ফ বা নেকড়ের মতো কিন্তু পিছনে লেগে আছে। সেই দিক থেকে ভারত পুনরায় কীভাবে রাজনীতিতে কামব্যাক অথবা ব্যাকআপ করানো যায় সেই অপপ্রচেষ্টায় সবসময় লেগে আছে। আমি আজকের এপিসোডে আপনাদের এমনও কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরবো যেখানে ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যস্থতায় একটি ভয়াবহ পরিকল্পনা তারা গ্রহণ করতে যাচ্ছে। তো আমাদের আজকের এপিসোডটি দেখতে থাকুন। আমরা প্রথম খণ্ড থেকে দ্বিতীয় খণ্ডে অতিবাহিত করব, সেনাবাহিনীর এই গোপন তৎপরতার কথা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি ফিরবে না, তবে ভারত বিভিন্ন নাটকীয়তা এবং বর্বর রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে বাংলাদেশে একটা পুতুল সরকার, ভারতের একটা পুতুল সরকারকে বসাতে যাচ্ছে। এটা ভারতের একটা নীল নকশা, সেটা তারা বাস্তবায়ন করার জন্য নানামুখী অপপ্রয়াস এবং অপপ্রচেষ্টা চালাতে যাচ্ছে। বিশেষ করে আপনারা হানি ট্র্যাপের কথা অনেকেই শুনেছেন। এই হানি ট্র্যাপ বিষয়ে আমরা দারুণ কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। দেখুন, হানি ট্র্যাপের আগে আপনাদের দারুণ একটা জিনিস বলি, সেটা হচ্ছে শয়তান কিন্তু কখনো বসে থাকে না, এরকম একটা কথা আছে। শেখ হাসিনার যিনি অত্যন্ত কাছের একজন কনসালটেন্ট ছিলেন মতিউর রহমান রেন্টু, তার বই থেকে অনেকে জানতে পেরেছেন শেখ হাসিনার নানামুখী চক্রান্তের মাধ্যমে কিন্তু বাংলাদেশের রাজনীতি একটা ঘোলাটে পরিস্থিতির মধ্য দিয়ে সর্বদা বিরাজমান থাকতো। ঠিক সে তার পার্শ্ববর্তী দেশ, তার প্রিয় দেশ ভারতে বসেও কিন্তু নানামুখী চক্রান্তের জাল বাংলাদেশের উপর বিছিয়ে রেখেছে। সে ক্ষমতায় না আসলেও ভারতের মদতপুষ্ট হয়ে বাংলাদেশের রাজনীতি কীভাবে কলুষিত করা যায় সেই অপপ্রয়াস সবসময় চালাবে, এটা বলার অপেক্ষা রাখে না। শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত কিছু কতিপয় বিপদগামী পুলিশ এবং সেনা সদস্যের মাধ্যমে সামরিক শাসন তথা সেনা শাসনের স্বপ্ন দেখছে জেনারেল ওয়াকার। এরকম একটি নিউজ বা খবর আপনারা বিভিন্ন গণমাধ্যম কর্তৃক জানতে পেয়েছেন। বিশেষ করে বিষয়টি খুবই গোপনীয়তার সাথে রক্ষা করে চলেছে জেনারেল ওয়াকার এবং তার কিছু কতিপয় সেনা সদস্য। জুনিয়র সদস্যরা বিষয়টি মেনে না নিলেও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীদের মাধ্যমে তিনি চাচ্ছেন বাংলাদেশে একটি সামরিক আইন তথা সামরিক শাসন গঠন করার জন্য। কারণ তারা শুরু থেকে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সরকারকে কোনোভাবেই ভালোভাবে দেখতে পাচ্ছে না। সেই দিক থেকে এখনও শেখ হাসিনার সাথে জেনারেল মোহাম্মদ ওয়াকার এবং তার বোন জামাইয়ের তথা নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন ভারতের মাধ্যমে। আর এই বিষয়টির পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন ধরনের বিচ্ছিন্নতা এবং মতভেদের তৈরি করার জন্য ভারত কিন্তু ওতপ্রোতভাবে লেগে আছে। আমাদের আজকের এপিসোডে পূর্ণাঙ্গ বিষয়টি খোলাসা করা হবে, কিভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফাটল এবং বিচ্ছিন্নতা তৈরি করা হচ্ছে। তাহলে আমাদের এপিসোডটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক কিছুর মধ্যে জানতে পারবেন এবং লোকায়িত ব্যাপক সত্য আপনাদের সামনে উপস্থাপন তথা তুলে ধরা হবে। বাংলার রাজনীতিতে এই ভয়াবহ দুর্যোগের বিষয়টি সর্বপ্রথম আপনাকে জানতে হলে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই সেনাপ্রধান জেনারেল ওয়াকার কিন্তু শেখ হাসিনার বোন জামাই তথা চাচাতো বোনের স্বামী। সে কিন্তু শেখ হাসিনাকে একজন খুনি, দেশদ্রোহী হয়েও কিন্তু তাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে এবং তাকে দেশ থেকে বিভিন্নভাবে পার করার জন্য নানামুখী অপপ্রয়াস এবং অপচেষ্টা চালিয়েছিল। বর্তমানে দেশে যারা বিভিন্ন ধরনের আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতা আছে, সর্বশেষ সময় আমরা লক্ষ্য করলাম জোকার আব্দুল হামিদকেও কিন্তু তিনি দেশ থেকে পার করে দিয়েছেন এই জেনারেল মোহাম্মদ ওয়াকার। একই সাথে জেনারেল ওয়াকার চাচ্ছে একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকারকে হটিয়ে ভারতের মদতপুষ্ট হয়ে বাংলাদেশ চালানোর জন্য। বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের নেতাকর্মী কিন্তু এখনও হানি ট্র্যাপের মুখোমুখি হয়ে আছে ওই ভারতের মদতপুষ্ট হয়ে। হানি ট্র্যাপ হচ্ছে এমন একটা চক্রান্ত যার মাধ্যমে বিভিন্ন ধরনের কেলেঙ্কারি তথা এই সামাজিক অবক্ষয়ের বিষয়টি আমাদের সামনে উঠে আসে। বিশেষ করে জামাত ইসলাম থেকে শুরু করে বিএনপি বিভিন্ন ঊর্ধ্বতন নেতাকর্মীরা কিন্তু এই বিষয়টি নিয়ে কোনোভাবে মুখ খোলে না। একই সাথে বলা যায় যে আসিফ নজরুল স্যারও কিন্তু এই হানি ট্র্যাপের ফাঁদে আটকে আছেন, এটা বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ তথা আমরা বিশ্বস্ত কিছু সূত্রের মাধ্যমে জানতে পেরেছি। এখন এনসিপি এবং জামাত ইসলামের মধ্যে যে ফাটল বা তাদের মধ্যে যে একটা মতবিরোধ তৈরি হয়েছে, এটার পিছনে কিন্তু ইন্ডিয়া কাজ করছে। আপনারা জানেন নিজু মজুমদার থেকে শুরু করে কিছু তথাকথিত অ্যাক্টিভিস্ট কিন্তু সবসময় অনলাইনে লেগে আছে কিভাবে এই এনসিপি, জামাত ইসলাম এবং বিএনপির মধ্যে মতবিরোধ তৈরি করা যায় বা এভাবে কিন্তু তারা একটা বিরোধী দল হিসেবে কীভাবে দাঁড়াতে পারে সেই জায়গাটি থেকে তাদেরকে কিন্তু সরে আসার একটা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। এখন আমরা যেটি দেখব সেটা হচ্ছে এনসিপির ভিতরে যে একটা ভুলভ্রান্তি ছিল, সেটা হচ্ছে তারা কিন্তু 5ই আগস্টের পর থেকে একটা বিপ্লবী সরকার বাংলাদেশে বসিয়েছে, কিন্তু সেই সরকারকে নিয়ে যথেষ্ট বিতর্ক ছিল এবং আছে। তারপর প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার কিন্তু যথেষ্ট ভালো কাজ আমাদেরকে উপহার দিয়েছেন।
কিন্তু বিতর্ক পিছুই ছাড়ছে না। ওই যে সেনাপ্রধানের কথা বললাম, তিনি কিন্তু এখনও নানামুখী ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করার চেষ্টা করছে। এনসিপি ঠিক তাদের রাজনৈতিক দলটি কিন্তু আরও আগেই গঠন করতে পারত, সেই হিসেবে তাদের যে একটা নৈতিক স্খলন সেটা কিন্তু তৈরি হয়ে আছে এবং বিভিন্নভাবে অপপ্রয়াসের মাধ্যমে জামাত ইসলামের সাথে তাদের যে একটা বাকযুদ্ধ তৈরি হয়েছে, এখানে কোনো নিজস্ব স্বার্থ জড়িত নয়। এখানে ভারতীয় বিভিন্ন এজেন্ডা বা নিজুম মজুমদারের কথা বললাম, বিভিন্ন গ্রুপ তৈরি করে একটা ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করছে ওদের বিরুদ্ধে, আবার আর একটা গ্রুপ থেকে ওদের বিরুদ্ধে পোস্ট করছে, এভাবে লাগিয়ে দিচ্ছে প্রত্যেকটা বিপ্লবী সেনাদের মাঝে। আর বিএনপির কথা একটু পরে আসছি, হানি ট্র্যাপের কথা বলে আমাদের হানি ট্র্যাপের অংশ শেষ করি। উপর পর্যায়ের প্রত্যেকটা লোকের হানি ট্র্যাপের মাধ্যমে ভারতীয় গোয়েন্দা সংস্থা র থেকে শুরু করে বিভিন্ন এজেন্সির মাধ্যমে কিন্তু তারা পাকড়াও হয়ে আসছে। সেই হিসেবে ঊর্ধ্বতন যারা আছে তারা কিন্তু সেইভাবে কোনোভাবেই ভারতের বিরুদ্ধে বা কোনো আভ্যন্তরীণ বিষয়ে কিন্তু তারা সেইভাবে নাক গলাতে চায় না। এখন কথা হচ্ছে তৃণমূল পর্যায়ে যে বিএনপি নেতাকর্মীগুলো আছে তারা কিন্তু বিভিন্ন সময় আপনারা জানেন চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে তারা জড়িয়ে পড়েছে। এটা তাদের রাজনৈতিক একটা স্খলন। সেই দিক থেকে আগামী রাজনীতি যে কোন পর্যায়ে যাবে সেটা এখনও বলার অপেক্ষা রাখে না। এখন আমরা আসি জামাত ইসলামের প্রশ্নে। জামাত ইসলামকে বাংলাদেশের মানুষেরা বিপ্লবী বা একটা কঠোর ইসলামপন্থী দল হিসেবে তাদেরকে মনে করতো, কিন্তু বর্তমান সময়ে এসে জামাত ইসলাম কিন্তু ভারতের একটা নতজানু পররাষ্ট্রনীতিতে পা দিয়েছে। আপনারা জানেন কালবেলার শঙ্কর শর্মা যিনি আছেন, সেই সন্তোষ শর্মাকে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এই জামাত ইসলামের শফিকুল ইসলাম যিনি আছেন তিনি কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন। এটা একমাত্র ভারতীয় এবং রয়ের চক্রান্ত। এই সন্তোষ শর্মা কিন্তু যারা আয়নাঘর ডিজিএফআই কর্তৃক বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে সেখানে তাকে উপস্থিত লক্ষ্য করা যেত এই সন্তোষ শর্মাকে। সে কিভাবে জামাতের সাথে গুটো করে এবং ভারতীয় যে আগ্রাসন আছে বা ভারতের বিরুদ্ধে জামাত ইসলামকে তো এখন তাদের সুনরম করেছে, এটা থেকে বোঝা যায় যে ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে মোড় নিতে পারে। এখন আমরা বিএনপির প্রশ্নে আসি। বিএনপির যে একটা দৃঢ়চেতা মনোভাব ছিল বা তাদের রাজনৈতিক মাঠে যে একটা শক্ত অবস্থান ছিল, জনগণের ভালোবাসা এবং আস্থার জায়গা, সেটা কিন্তু তারা খর্ব করেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। সেই দিক থেকে আগামী রাজনীতিতে প্রত্যেকটা দলের মধ্যে যে ফাটল তৈরি আছে এর পিছনে কলকাঠি নাড়ছে কিন্তু ভারত। এজন্য ভারতের কোনো ফাঁদেই তাদের পা না দেওয়ার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। কারণ আপনারা জানেন প্রত্যেকটা দলের সমন্বয়ে কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে, কিন্তু সে এখন পুনরায় রাজনীতিতে বহাল তথা আওয়ামী লীগ না ফিরলেও এই দলের মধ্যে প্রত্যেকটা দলের মধ্য থেকে ভারত প্রেমিতা যাতে জাগ্রত করা যায় সেই প্রচেষ্টা কিন্তু চালানো হচ্ছে এবং ভারতীয় প্রেসক্রিপশনের মাধ্যমে কিন্তু প্রতিটা কার্যক্রম আস্তে আস্তে ধাবিত হচ্ছে। হোক সেটা মাহফুজুল আলমকে বোতল ছোড়া বা গোলাম আজমের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বা যে কোনো ধরনের তাদের এই বক্তব্য বা জাতীয় সঙ্গীতকে কেন্দ্র করে নিছক ঘটনাকে কেন্দ্র করে পরস্পর রাজনৈতিক একটা দ্বিমুখিতা তথা রাজনৈতিকভাবে তাদেরকে একটা পারস্পরিকভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে। এই দিক থেকে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সেনাপ্রধানের যে কলুষিত চক্রান্ত সেটা সম্ভব হবে না। যাই হোক আপনাদের এটাই মনোভাব থাকতে হবে যে পরস্পর আমরা ভাই হিসেবে রাজনৈতিক অবস্থান করব এবং এই যে একটা বিরোধিতা এটা থেকে আমাদের অবশ্যই ফিরে আসতে হবে।